ক্রোমাটিন, একজন প্রশ্ন করেছে ক্রোমাটিন, ক্রোমোজোম আর ক্রোমাটিড এই তিনটার মধ্যে পার্থক্য কি? কথা বলবো না কেউ, মিউট করে রাখো। একজন প্রশ্ন করেছে ক্রোমাটিন, ক্রোমোজোম আর ক্রোমাটিড এই তিনটার মধ্যে পার্থক্য কি? আমি উত্তরটা দিচ্ছি। একটা কোষ যখন বিশ্রাম দশায় থাকে তখন তার নিউক্লিয়াসের ভেতরে সরু সুতার মতো যে সকল বংশগতীয় বস্তু থাকে তাকে বলে ক্রোমাটিন। যখন এই কোষটা বিভাজন দশায় প্রবেশ করে তখন এই সরু ক্রোমাটিন গুলো পেঁচিয়ে খাটো আর মোটা হয়, তখন তাকে বলা হয় ক্রোমোজোম। এবং বিভাজন দশা যখন সামনের দিকে অগ্রসর হতে থাকে তখন প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত তার বাহু এরকম লম্বালম্বি ভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়। এই প্রত্যেকটা ভাগকে বলা হয় এক একটা ক্রোমাটিড। কোষ বিভাজনকালে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমের যে বাহু এরকম দুই ভাগে ভাগ হয়ে যায়, এই একটা আর এটা হচ্ছে একটা ভাগ, আর এটা আর এটা আরেকটা ভাগ এখানে জোড়া লাগানো আছে। এইটা একটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড। কোষ বিভাজনকালে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমের বাহু যখন লম্বালম্বি ভাবে দ্বিখণ্ডিত হয়ে যায় তখন তার এক একটা খণ্ডকে বলা হয় এক একটা ক্রোমাটিড। আশা করি উত্তরটা পেয়েছো। আমরা পড়ছি। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার, ডায়াকাইনেসিস উপপর্যায়ে একটা লেখা বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমের উপর ধাত্র জমা হয় বলে তখন আর ক্রোমাটিডে বিভক্তি দেখা যায় না। স্যার, ধাত্র মানে কি? এটা যদি একটু ধাত্র বুঝিয়ে মানে দিতেন। ম্যাট্রিক্স। ধাত্র মানে ম্যাট্রিক্স। এটা লিখছে ডায়াকাইনেসিস দশায়, তাই না? জি স্যার। ঠিক আছে, আমি যাচ্ছি। আমরা পড়তেছি মিওসিস এক। মিওসিস একের আন্ডারে 4টা ধাপ। প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক আর টেলোফেজ এক। আমরা কি এই মিওসিস পড়তেছি না? যারা এখানে শুক্রবারে আগে ক্লাস করতা, এই ব্যাচটা আগে শুধুমাত্র শুক্রবারে ক্লাস হইতো, তারা বলো তোমরা কি মিওসিস শুরু করছো না এখনো মাইটোসিসের মধ্যে আছো? মাইটোসিসের মাইটোসিসের ভিতরে স্যার, আমাদের তো মাইটোসিসের প্রোমেটাফেজ মাত্র পর্যন্ত 2টা পর্ব পড়াইছেন। পড়ছি। বুঝছি। তাহলে তো এই জন্য তোমাদেরকে টেনে নিয়ে আসতে হবে। তাহলে তোমরা অনেক পেছনে আছো। আর এই ব্যাচে যারা অফলাইন থেকে আইসা সরাসরি জয়েন করছে ওরা আগানো আছে। এখন এইটা তো আমার, হ্যাঁ এটা আমার তো মাথায় ছিল না। এটা যদি মাথায় থাকতো তাহলে তো আমি তোমাদেরকে টাইনে একটু নিয়ে আসতে পারতাম। কেন প্রোমেটাফেজ পর্যন্ত মাইটোসিসের, এরপরে আর পড়ো নাই? না স্যার। না স্যার। নাউজুবিল্লাহ। স্যার, তাহলে তো একটু আমাদের তো ডায়াকাইনেসিস শেষ করে হ্যাঁ দিয়েছিলেন। বুঝছি, কথা বলিও না, বুঝছি। মানে হয়েছে কি, এই ব্যাচটা আগে যারা অন্য ব্যাচে পড়ে তাদের ব্যাকআপ ব্যাচ হিসেবে ছিল। আর এই ব্যাচে আবার তখন ওরা পড়তো শুধুমাত্র প্রতি শুক্রবার সকালে 1.5 ঘন্টা, বিকালে 1.5 ঘন্টা। যে কারণে যেহেতু প্রত্যেক শুক্রবারে ওরা পড়তো, ওরা একটু পিছনে আছে। আর এই ব্যাচে আবার যারা সরাসরি পড়তো অফলাইনে বা অনলাইনে বিকেল 4টায় পড়তো, তারা এসে আবার এখন এটাতে জয়েন করছে, ওরা একটু আগানো আছে। তো এখন যারা আগানো আছে তাদের জন্য তো অনেক আগানো তারা দেখা যাচ্ছে।
আর যারা পেছানো আছে তাদের তো এখনো মাইটোসিসই শেষ হয় নাই। এখন আমি তো এটা মাথায় ছিল না, তাহলে যারা পেছানো ওদেরকে আরো এক্সট্রা ক্লাস দিয়ে আমি টাইনে নিয়ে আসতাম, এটা আমার তো খেয়াল ছিল না, বুঝছো? এখন একটা উপায় আছে, আমি বলি। উপায়টা হচ্ছে, সবকিছুরই একটা সমাধান আছে, আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দেয়। যারা পেছনে আছো, শুনতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার। স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। যারা পেছনে আছো তাদেরকে আমি চিত্রের মাধ্যমে মাইটোসিসটা বুঝাই দিতেছি, প্রক্রিয়াটা আমি বুঝাই দিতেছি। আর যারা আগানো আছো তারা একবার একটু এটা রিভিউ হবে, এই আর কি। আর নোট আমি এখানে, যারা পেছানো আছো তাদেরকে আমি এখানে নোট লেখায় দিব না। নোট আমার কাছে লেখা আছে, আমি তাদেরকে ছবি তুলে গ্রুপে দিয়ে দিব। এটা তো ধরতে হবে, ওদেরকে তো ওই পর্যায়ে নিয়ে আসতে হবে, নাহলে তো এরকম গ্যাপ রাখলে তো মুশকিল। এছাড়া তো আর বেটার অল্টারনেটিভ আমি দেখি না। স্যার তাতে কয়টা ক্লাস লাগবে? ক্লাস লাগবে, আজকের ক্লাসটা তো আমি সামাল দেই, তারপরে লাগলে কালকে আবার তোমাদের একটা ক্লাস দিব। তোমরা যারা আগে শুক্রবার শুক্রবার ক্লাস করতা, তোমাদেরকে কালকে আমি একটা ক্লাস দিব। সকালে পারবো না, সকালে আমার একটা মিটিং আছে, বিকালে দিব। তোমাদেরকে কালকে একটা ক্লাস দিলে তোমরা প্রায় ধরে ফেলতে পারবা। আর আজকের ক্লাসে আমি শুধু বুঝায় যাব, কিন্তু কি বলা যায়, নোট লিখায় দিব না। আমি কালকে তোমাদেরকে বিকালবেলা বা রাতের বেলা একটা ক্লাস নিয়ে মোটামুটি মেকআপ করে দিব। আমার খেয়াল ছিল না, খেয়াল থাকলে অবশ্যই আরেকটা এক্সট্রা ক্লাস আমি দিয়ে তোমাদেরকে আগায় নিয়ে যেতাম। কথা বুঝছো না বোঝো নাই? জি স্যার, বুঝছি। ঠিক আছে, তাহলে আমাকে এখন একটু পড়াইতে দাও। ওরা মাইটোসিসের মধ্যে আছে, সবাই একটু চুপচাপ থাকো, সবাই একটু স্যাক্রিফাইস করো, আমাকে একটু সুযোগ দাও, আমি একটা কৌশল বের করে নিয়ে এসে সবাইকে স্যাটিসফাই করার চেষ্টা করতেছি। যারা পিছানো আছে তারা পরে মাইটোসিস। মাইটোসিস এমন একটা কোষ বিভাজন প্রক্রিয়া, যে ক্ষেত্রে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে। নতুন কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের বা আগের কোষের সমান হবে, এটাকে বলা হয় মাইটোসিস। এটাই হচ্ছে মাইটোসিস। একটা কোষ থেকে দুইটা কোষ হবে, নতুন কোষের ক্রোমোজোম আগের কোষের সমান হবে। এখন এই মাইটোসিসের 5টা ধাপ। সবার প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। সবাই একটু শান্তভাবে থাকো, দেখবা 15 মিনিট পরেই আমি দৃশ্যপট বদলে দিব। দৃশ্যপট আমি বদলায় দিব, খালি ওয়েট করতে থাকো। কাউকেই আমি বঞ্চিত করব না। যারা পিছনে আছো তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, ক্লাসটা খেয়াল করতে থাকো। মাইটোসিসের প্রথম ধাপের নাম হচ্ছে প্রোফেজ। আমি প্রথমে যেটা করব, এমন একটা কোষের ছবি আঁকবো যে কোষটা এখনো বিশ্রাম দশায় আছে। এই মনে করি আমার সেই কোষ। বিশ্রাম দশায় নিউক্লিয়াসের ভেতরে সরু সুতার মতো এই যে বস্তুগুলো থাকে, এগুলোকে বলে ক্রোমাটিন। আমি এমন একটা কোষ নিয়েছি যার ভিতরে 2টা ক্রোমাটিন আছে। এখন সে বিশ্রাম দশা শেষ করে যখন মাইটোসিসের প্রোফেজ দশায় ঢুকে যাবে, তখন তার মধ্যে কি কি পরিবর্তন হবে সেটা দেখো। প্রথম পরিবর্তন হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হতে শুরু করবে। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করবে। তৃতীয় পরিবর্তন হচ্ছে এই চিকন সুতার মতো ক্রোমাটিন গুলো পেঁচিয়ে খাটো আর মোটা এরকমের ক্রোমোজোম হয়ে যাবে। প্রত্যেকটা ক্রোমাটিন হয়ে যাবে এক একটা ক্রোমোজোম এরকম। তারপরে যেটা হবে, প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে তার দুই পাশের বাহুতে এরকম একটা ফাটল ধরবে। যারা এগুলো পড়ছো তারা লিভ নিও না, লিভ নিলে ভুল করবা। যে ভাবতে পারো যে এগুলো তো আমি পড়ে ফেলেছি, লিভ যদি নাও, বেশি বুদ্ধিমানি করে যদি লিভ নাও তাহলে ভুল করবা। তো প্রথমে এরকমের চিকন ক্রোমাটিনটা ক্রোমোজোম হবে, তারপরে তার সেন্ট্রোমিয়ার ব্যতীত দুই পাশের বাহুতে এরকম ফাটল ধরবে,
আস্তে আস্তে ফাটল গভীর হলে প্রত্যেকটা ক্রোমোজোমে এরকমের 2টা করে ক্রোমাটিড তৈরি হবে। ক্রোমাটিড, এই ক্রোমোজোমে এই মুহূর্তে 2টা ক্রোমাটিড আছে। বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। এটা একটা কাঠ, আমি এটাকে লম্বালম্বি ভাবে 2 ভাগ করতে চাই, চিরে 2 ভাগ করতে চাই। কাঠের মাঝখানটা খুব শক্ত, আমি এই পাশ দিয়ে কাটা শুরু করলাম, কিছু দূর গিয়ে আর কাটতে পারলাম না। এবার আবার এই পাশ দিয়ে কাটা শুরু করলাম, কিছু দূর গিয়ে আর কাটতে পারলাম না। তার মানে এই জায়গায় কাঠটা জোড়া লাগানো আছে, আর বাকিটা কেটে ফেলেছি। আমরা বলবো কাঠটা আমরা 2 ভাগে ভাগ করছি, শুধু এক জায়গায় জোড়া লাগানো আছে। ঠিক সেরকম সেন্ট্রোমিয়ারটাকে আমি চিরে 2 ভাগ করে ফেলেছি, শুধু মাঝখানে জোড়া লাগানো আছে। এই প্রত্যেকটা ভাগের নাম ক্রোমাটিড। তাহলে এই ক্রোমোজোমে 2টা করে ক্রোমাটিড আছে। প্রোফেজ দশায় এই পরিবর্তনগুলো ঘটে। প্রথমত নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে। দ্বিতীয়ত চিকন ক্রোমাটিন গুলো পেঁচিয়ে খাটো আর মোটা ক্রোমোজোম হয়। তারপরে তার সেন্ট্রোমিয়ার ব্যতীত 2 পাশের বাহু 2 ভাগে এরকম ভাগ হয়ে 2টা করে ক্রোমাটিডে পরিণত হয়। এইটা হচ্ছে প্রোফেজ দশার ছবি। আমার 2টা ক্রোমোজোম ছিল, এই একটা আর এই একটা। কোষ বিভাজন এমন একটা জিনিস, ভালো করে মেমোরিতে না নিলে পরে কিন্তু পেঁচায় যাওয়া লাগে, মনে থাকে না, বুঝছো? পেঁচায় যাওয়া লাগে। যে কারণে একবার রিভিউ করলে এতে তোমার লস নাই, লাভ আছে। প্রোফেজ হয়ে গেল। এর পরের দশার নাম হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ, এই দশায় যেটা হয়, ওই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। সারাটা কোষ জুড়ে এরকম একটা মাকু যন্ত্র তৈরি হয়। মাকু তৈরি হয় কি দিয়ে? টিউবিউলিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে। টিউবিউলিন, এই প্রোটিনটা আসে কোত্থেকে? যদি উদ্ভিদ কোষ হয়, তাহলে উদ্ভিদ কোষের মধ্যে এক ধরনের লম্বা লম্বা নলের মতো অঙ্গাণু আছে, যাদের নাম মাইক্রোটিউবিউল। ওই মাইক্রোটিউবিউল থেকে এই টিউবিউলিন নামক প্রোটিনটা বের হয়ে আসে, এবং ওই প্রোটিন দিয়ে এই মাকুর তন্তুগুলো তৈরি হয়। মাকু উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল থেকে ওই প্রোটিনটা বের হয়ে আসে, টিউবিউলিন নামক প্রোটিন। আর যদি প্রাণী কোষ হয়, তাহলে সেন্ট্রিওল নামক এক প্রকার অঙ্গাণু আছে, 2টা করে থাকে প্রত্যেকটা প্রাণী কোষে। সেখান থেকে ওই টিউবিউলিন নামক প্রোটিনটা বের হয়। প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছাকাছি এরকমের 2টা অঙ্গাণু থাকে, যাদের নাম সেন্ট্রিওল, লম্বা লম্বা নলের মতো। প্রত্যেকটা নল আবার 27টা চিকন নল দিয়ে তৈরি, যাদেরকে অনুনালিকা বলে। ওই সেন্ট্রিওল নামক অঙ্গাণু থেকে এই টিউবিউলিন নামক প্রোটিনটা আসে প্রাণী কোষের ক্ষেত্রে। যাই হোক, সেই টিউবিউলিন প্রোটিন দিয়ে এরকমের একটা স্ট্রাকচার তৈরি হয়, যাকে, আর ফোন দিছি, আমি তো ক্লাসে আছি। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমি আসতে পারবো না, আমার অনলাইন ক্লাস আছে, আমার খেয়াল ছিল না বলবো করে। আমার কাছে তো হিসেব নাই, আপনারা এমনিতে হিসেবটা করেন। আর হ্যাঁ, মিটিং এ আসবো। হ্যাঁ ঠিক আছে, জি। তো যেটা বলছিলাম, এই মাকুর ভেতরে 2 রকমের ফাইবার বা তন্তু থাকে। এক রকমের ফাইবারের ভেতরে কোনো একটা জায়গায় ছিদ্র থাকে, আর এক রকমের ফাইবারের ভেতরে কোথাও কোনো ছিদ্র থাকে না। ফাইবার মানেই তন্তু। যে ফাইবারের ভেতরে ছিদ্র থাকে, ওই ফাইবারকে বলা হয় ক্রোমোজোমাল ফাইবার। ক্রোমোজোমাল ফাইবার। কারণ কি? কারণ এই ছিদ্রের মধ্যে দেখবে একটু পরেই ওই ক্রোমোজোম গুলো এসে ঢুকে পড়বে। ছিদ্রের মধ্যে এসে ক্রোমোজোম গুলো ঢুকে পড়বে। আর যে ফাইবার গুলোর মধ্যে কোথাও ছিদ্র থাকে না, ওই ফাইবার গুলোকে বলা হয় স্পিন্ডেল ফাইবার। এই রকমের 2 প্রকার ফাইবার দিয়ে এই মাকু জিনিসটা তৈরি হয়। তো তৈরি হওয়ার পরে কি হয়?
প্রত্যেকটা ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমিয়ার, তার দুই পাশে আবার দুইটা প্রোটিন আছে। আমরা যখন ক্রোমোজোমের গঠন করছিলাম সেখানে বলছিলাম এই প্রোটিনকে বলা হয় কাইনেটোকোর প্রোটিন। কাইনেটোকোর, KINETOCHORE, কাইনেটোকোর। প্রত্যেকটা সেন্ট্রোমিয়ারের দুই পাশে এরকম দুইটা কাইনেটোকোর নামক প্রোটিন থাকে। তো মাকু তৈরি হয়ে গেলে ওই ক্রোমোজোম গুলো এসে মাকুর ক্রোমোজোমাল তন্তুর ছিদ্রের মধ্যে এরকম এসে ঢুকে পড়ে। ঢুকে ওই যে সেন্ট্রোমিয়ারের ওখানে কাইনেটোকোর নামক প্রোটিন আছে সেটা দিয়ে পেঁচায় আটকায় যায়। এই ঘটনাটা ঘটে প্রোমেটাফেজ দশায়। তাহলে প্রোমেটাফেজ দশায় কি কি ঘটলো? প্রথমে একটা মাকু তৈরি হলো, তারপরে মাকুর ভেতরে যে ক্রোমোজোমাল তন্তু আছে সেই তন্তুর ভেতরে যে ছিদ্র আছে সেই ছিদ্রের মধ্যে ক্রোমোজোম গুলো এসে তার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর দ্বারা প্রোটিন, কাইনেটোকোর নামক প্রোটিন দিয়ে আটকায় গেল। এই জন্য প্রোমেটাফেজ দশায় আমরা মূল কথা বলি যে একটা মাকু তৈরি হয় আর মাকুর সাথে এসে ক্রোমোজোম গুলো এরকমের আটকায় যায়। মাকু তৈরি আর মাকুতে ক্রোমোজোমের সংযুক্তি, এটা হচ্ছে প্রোমেটাফেজ দশার মূল কথা। আর নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস যে বিলুপ্ত হয়ে যায় সেটা আমরা মনে রাখলেই চলবে। এইখানে একটা কথা মনে রাখতে হবে, এটা আমি কোনো ব্যাচে বলতে মনে ছিল আবার কোনো ব্যাচে বলি নাই। যখন এরকমের মাকুটা তৈরি হয় তারপরে যখন এই ক্রোমোজোম গুলো দৌড়ায় ওই মাকুর দিকে যাইতে থাকে, যে মাকুর ক্রোমোজোমাল তন্তুর ছিদ্রের মধ্যে গিয়ে সে আটকা পড়বে, তখন ধরো এই ক্রোমোজোমটা তো আর এখানে ছিল না, ছিল ধরো এখানে, এই মাকুর কাছে গিয়ে আটকা পড়ছে, যাওয়ার সময় সে এরকম আঁকা বাঁকা ভাবে যায়। ক্রোমোজোম গুলো যদি যখন মাকুর দিকে যেতে থাকে, মাকুর সাথে আটকানোর জন্য যখন ক্রোমোজোম গুলো মাকুর দিকে যেতে থাকে তখন আঁকা বাঁকা ভাবে যায়। এই ক্রোমোজোমের আঁকা বাঁকা চলনকে বলে ক্রোমোজোমাল ড্যান্সিং, ক্রোমোজোমাল নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্সিং বলে। কোনো ব্যাচে এই কথাটা আমি বলতে ভুলে গেছি। তাই যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্রোমোজোমাল ড্যান্সিং কাকে বলে, উত্তর হবে কোষ বিভাজনের প্রোমেটাফেজ দশায় যখন মাকু তৈরি হয় তখন ক্রোমোজোমগুলি মাকুর সাথে যুক্ত হওয়ার জন্য আঁকাবাঁকা ভাবে গমন করে। এই আঁকাবাঁকা গমনকেই বলা হয় ক্রোমোজোমাল ড্যান্সিং বা ক্রোমোজোমাল নৃত্য। আশা করি মনে রাখতে পারবে। আমরা এর পরের দশায় যাচ্ছি। এখন দেখো, কেউ লিভ নিও না যে পড়ে ফেলছি লিভ নিচ্ছি, তাহলে ভুল করবা। আমরা এখন পরের দশায় যাচ্ছি, তোমরা কেউ নোট করো না, খালি খেয়াল করো। যারা এগুলো এখন পরের দশায় মানে হচ্ছে আমি মেটাফেজ দশায় যাচ্ছি, কিন্তু যারা নোট করো নাই তারাও নোট করিও না, খালি জিনিসটা বোঝো। রেকর্ডটা পরে ডাউনলোড করে রাখবা, নোট আমি গ্রুপে তোমাদেরকে বা যেভাবে হোক আমি তোমাদের হাতে পৌঁছায় দিব, পেয়ে যাবা, আজকে নোট পেয়ে যাবা। প্রোমেটাফেজের পরের দশার নাম হচ্ছে মেটাফেজ। মেটাফেজ দশায় যেটা হয়, এই যে প্রোমেটাফেজ দশার ছবি দেখতে পাচ্ছ, এই যে ক্রোমোজোমাল তন্তু, তার কিন্তু আরেকটা নাম আকর্ষণ তন্তু, ইংরেজিতে বলে ট্র্যাকশন ফাইবার। এই ক্রোমোজোমাল তন্তুগুলো এমন যে এগুলো সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে, সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। বারবার সংকুচিত হয়ে প্রসারিত হয়ে টানাটানি করে এই ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ারকে এই মাকুর মাঝখানে নিয়ে আসে। সেই প্রক্রিয়াটাকে বলা হয় মেটাকাইনেসিস। ওই ঘটনাটাই ঘটে মেটাফেজ দশায়। তাই আমরা মেটাফেজ দশার যদি ছবি আঁকি, ছবিটা দেখতে হবে এমন। যারা এই আইটেমগুলো এর আগে আর পাও নাই তারা কাইন্ডলি আজকের নোটটা মানে ক্লাসটা রেকর্ড করে তোমার গ্রুপে নিয়ে নিবা, মানে ডাউনলোড করে তোমার মোবাইলে নিয়ে নিবা। তারপরে আমি নোটটা দিয়ে দিব, তুমি নোটের সাথে মিলা এই পড়াটা আরেকবার বুঝে নিবা। কালকে রাতে তোমাদের আবার আরেকটা এক্সট্রা ক্লাস দিব। যে কথাটা বলছিলাম, ক্রোমোজোমাল তন্তুগুলো বারবার টানাটানি করে সবগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাকুর মাঝখানে বা নিরক্ষীয় অঞ্চলে বা বিষুবীয় অঞ্চলে নিয়ে আসে। যাকে বলে মাঝখান তাকেই বলে নিরক্ষীয় অঞ্চল, তাকেই বলে বিষুবীয় অঞ্চল। এই এই দুইটা ক্রোমোজোম ছিল, দুইটাই তার সেন্ট্রোমিয়ার মাকুর মাঝখানে চলে আসছে। এই রকমের একটা ছবি আঁকলে সেটাই হয়ে যাবে মেটাফেজের ছবি। মেটাফেজের মূল কথা হবে
মেটাকাইনেসিস। এই যে ক্রোমোজোম গুলোকে ট্রেনে মাঝখানে নিয়ে আসা হলো, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস ঘটে বলেই এই দশাটার নাম মেটাফেজ। আমি এটার নোট তোমাদের দিয়ে দিব, ঘটনাটা বলে গেলাম। এর পরের দশার নাম হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ দশায় কি ঘটে খেয়াল করো, ছবিটা আমি দেখাচ্ছি, খেয়াল করো। এই যে ক্রোমোজোমাল তন্তু, তার এই অর্ধেক অংশ এই মেরুর দিকে সংকুচিত হতে থাকে, এই অর্ধেক অংশ এই মেরুর দিকে সংকুচিত হতে থাকে। তাহলে কি হয়, সেন্ট্রোমিয়ারের ওখানে তো জোড়া লাগানো আছে, মাঝখানে যথেষ্ট টান তৈরি হয়। টানের কারণে এখান থেকে সেন্ট্রোমিয়ারটা ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে এই ক্রোমাটিডটা একটা ক্রোমোজোম হয়ে যায়, যে উপরের দিকে যাইতে থাকে। এই ক্রোমাটিডটা আরেকটা ক্রোমোজোম হয়ে যায়, সে নিচের দিকে যেতে থাকে। অর্থাৎ যখন এই ক্রোমোজোমটা ছিঁড়ে দুই ভাগ হয়ে দুইটা ক্রোমোজোম হয়ে যায়, একটা ক্রোমোজোমকে টেনে এই দিকে নিয়ে যেতে থাকে, আর একটাকে নিয়ে ওই দিকে নিয়ে যেতে থাকে। যখন ক্রোমোজোম গুলোকে টেনে মেরুর দিকে নিয়ে যায়, তখন কি হয়, সেন্ট্রোমিয়ারটা সামনে সামনে যায়, বাহু দুইটা পিছনের দিকে ঝুলে পড়ে। ছবিটা দেখতে এরকম লাগে, দেখো এই। আর অন্যান্য যে তন্তুগুলো, সেগুলো আস্তে আস্তে মাঝখান থেকে ফাঁকা হয়ে যায়, গ্যাপ হয়ে যায়। এই তাহলে আমার প্রত্যেকটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম হয়েছে, এই একটা অর্ধেক অংশ, আবার এই একটা অর্ধেক অংশ। এই আবার ওইটা থেকেও দুইটা হয়েছে, এক অর্ধেক অংশ উপরের মেরুর দিকে যাচ্ছে, আর এক অর্ধেক অংশ নিচের মেরুর দিকে যাচ্ছে। কেন এই ঘটনাটা ঘটলো, কারণ এই ক্রোমোজোমাল তন্তু মেরুর দিকে ওকে টানছে, এই ক্রোমোজোমাল তন্তু মেরুর দিকে একে টানছে। ক্রোমোজোমাল তন্তুগুলো মেরুর দিকে টানে বলে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের ওখান থেকে ভাগ হয়ে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম হয়ে যায়, যার একটা এক মেরুর দিকে আরেকটা আরেক মেরুর দিকে যেতে থাকে। যাওয়ার সময় কোন কোন ক্রোমোজোমকে দেখতে ভি এর মতো, কোনটাকে দেখতে জে এর মতো, কোনটাকে দেখতে এল এর মতো, আর কোনটাকে দেখতে আই এর মতো দেখায়। কেন সেটা দেখায়, কারণ আমরা জানি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝখানেও থাকতে পারে, এক সাইডেও থাকতে পারে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যদি মাঝখানে থাকে, তাহলে তাকে বলে মেটাসেন্ট্রিক। এই মেটাসেন্ট্রিকটা যখন যাওয়া শুরু করে, তখন তাকে দেখায় ভি এর মতো, কারণ তার দুই পাশের দুইটা বাহু সমান। যদি ক্রোমোজোমটার সেন্ট্রোমিয়ার এক সাইডে থাকে, তাহলে তাকে বলে সাবমেটাসেন্ট্রিক, তখন এটাকে দেখতে জে এর মতো দেখায়, জে এর মতো দেখায়। আর যদি সেন্ট্রোমিয়ারটা আরো সাইডের দিকে থাকে, তাহলে তাকে বলে অ্যাক্রোসেন্ট্রিক, তখন তাকে দেখতে এল এর মতো দেখায়। আর যদি সেন্ট্রোমিয়ারটা একেবারে প্রান্তে থাকে, টানতে টানতে উপরের দিকে নিয়ে যাচ্ছে, তখন তাকে দেখতে আই এর মতো দেখায়। এখন এই সেন্ট্রোমিয়ারের উপরে নির্ভর করে কোন ক্রোমোজোমকে মেরুর দিকে যাওয়ার সময় কি রকম দেখাচ্ছে। কোনটা ভি, কোনটা এল, কোনটা জে, কোনটা আই এর মতো দেখাবে। সেই জন্য অ্যানাফেজ দশাকে মনে রাখার জন্য আমরা সংক্ষেপে বলি ভি, এল, জে, আই। আমি বোধহয় একটু ভুল বলছি, মেটাসেন্ট্রিক হলে সেটা ভি এর মতো, সাবমেটাসেন্ট্রিক হলে সেটা এল এর মতো, অ্যাক্রোসেন্ট্রিক হলে সেটা জে এর মতো, আর টেলোসেন্ট্রিক হলে সেটা আই এর মতো। এই যে মেটাসেন্ট্রিক হলে সেটা ভি এর মতো, সাবমেটাসেন্ট্রিক হলে সেটা এল এর মতো, অ্যাক্রোসেন্ট্রিক হলে সেটা জে এর মতো, আর টেলোসেন্ট্রিক হলে সেটা আই এর মতো। এই তো এইভাবে ক্রোমোজোম গুলো মেরুর দিকে যেতে থাকে, আর যাওয়ার সময় তাদেরকে দেখতে এরকম লাগে। এই দশার নাম হচ্ছে অ্যানাফেজ। তাহলে অ্যানাফেজ দশার ঘটনাটা আমরা এইভাবে বলি যে ক্রোমোজোমাল তন্তু মেরুমুখী সংকুচিত হতে থাকে, যার ফলে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগ হয়ে যায় এবং একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম তৈরি হয়, যার একটা ক্রোমোজোম এক মেরুর দিকে আর একটা আরেক মেরুর দিকে যেতে থাকে। যাওয়ার সময় সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে তাদের কাউকে ভি এর মতো, কাউকে এল এর মতো, কাউকে জে এর মতো, কাউকে আই এর মতো দেখায়। এই ঘটনাটা হচ্ছে অ্যানাফেজের ঘটনা। এর পরের দশার নাম হচ্ছে টেলোফেজ। টেলোফেজ
আগে এই ব্যাচের শুধুমাত্র শুক্রবার শুক্রবার ক্লাস হতো, সপ্তাহে একদিন, সকালে 1.5 ঘন্টা, বিকালে 1.5 ঘন্টা। সেই ক্লাসটাকে এখন যারা নতুন আসছে, শুধুমাত্র যারা এই ব্যাচেই পড়বে তাদের সম্মানার্থে, তাদের মানসিক সন্তুষ্টির জন্য এখন এই ব্যাচটা সপ্তাহে 3 দিন করা হয়েছে, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। আগে কিন্তু এটা শুধু শুক্রবারে ক্লাস হতো, যে কারণে ওরা একটু পিছিয়ে আছে। আমাকে সুযোগ দাও, আজকের মধ্যেই আমি এটাকে ব্যালেন্স করে ফেলবো। আর যারা অলরেডি পড়ে ফেলেছে এটা, তাদের জন্য একটু রিভিউ হচ্ছে, এতে দোষের কিছু নাই। আর যাদেরকে আমি এখন শুধু বুঝাই দিচ্ছি, নতুন যারা এটা পড়তেছো, আগে পড়ো নাই, তারা টেনশন করো না, নোট আমার লেখা আছে, আমি নোট তোমাদের সবার কাছে পৌঁছে দেব। কথা ক্লিয়ার? জি বোঝার স্যার। জায়গাটা এখন একবার ভালো করে দেখে নাও, শুনে নাও, তারপরে রেকর্ডটা যার যার মোবাইলে ডাউনলোড করে নিয়ে আরো কয়েকবার দেখবা, তাহলে বোঝাটা ক্লিয়ার হয়ে যাবে। আর নোট আমি দিয়ে দিব। তোমরা একটু যদি তাড়াতাড়ি এগিয়ে যাও, এতে দোষের কিছু নাই, তোমাদেরও লাভ হবে। এবার আসো টেলোফেজ। টেলোফেজ দশায় আসলে কি হবে? টেলোফেজ দশাটা কিন্তু খুব ক্ষণস্থায়ী। কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রোফেজ, আর সবচেয়ে ক্ষণস্থায়ী দশা হচ্ছে টেলোফেজ। কিন্তু ক্ষণস্থায়ী হলে কি হবে? এই দশায় কিন্তু ঘটনা অনেকগুলোই ঘটে। কি কি ঘটনা ঘটে? প্রথমত, এই যে ক্রোমোজোম গুলোকে টেনে মেরুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই ক্রোমোজোম গুলো মেরুর কাছে পৌঁছে যায়। প্রত্যেকটা ক্রোমোজোম, এইটা এই মেরুর কাছে, এটা এই মেরুর কাছে, আরো যদি 10টা থাকতো সবাই এখানে চলে আসতো। সবগুলো ক্রোমোজোম তার নিজস্ব কাছাকাছি মেরুর কাছে চলে যায়। তাহলে আমরা এটাকে বলতে পারি এরকম, যে ক্রোমোজোম সমূহের মেরুমুখী যাত্রার সমাপ্তি ঘটে। মেরু অভিমুখে যে যাচ্ছিল ক্রোমোজোম গুলো, সেই মেরুতে পৌঁছে যায়, যাত্রার সমাপ্তি ঘটে। যখন ক্রোমোজোম গুলো মেরুতে পৌঁছে যায়, তখন এই মাকুর আর কোনো প্রয়োজন পড়ে না, তখন এই মাকু বিলুপ্ত হয়ে যায়। তারপরে কি হয়? এই দুইটা ক্রোমোজোম এখানে চলে গেল, এই দুইটা ক্রোমোজোম এখানে চলে গেল, মাকু বিলুপ্ত হয়ে গেল। এবার এই মোটা ক্রোমোজোম গুলো আস্তে আস্তে প্যাচ খুলতে থাকে। প্রোফেজ দশায় যেমন পেঁচিয়ে খাটোয়ার মোটা হয়েছিল, টেলোফেজ দশায় তারা প্যাচ আস্তে আস্তে খুলতে থাকবে, তাহলে তারা চিকন হয়ে যাবে। এই দুইটা ক্রোমোজোম এইখানে এসে চিকন হয়ে যাবে, দুইটা হয়ে যাবে ক্রোমাটিন। আবার এই দুইটাও এখানে গিয়ে ক্রোমাটিন হয়ে যাবে। মোটা ক্রোমোজোম যখন প্যাচ খুলে পানি গ্রহণ করে চিকন হয়, তখন তাকে বলে ক্রোমাটিন। তারপরে কি হবে? এখানে যে দুইটা ক্রোমাটিন হবে, এটাকে ঘিরে একটা নতুন নিউক্লিয়ার মেমব্রেন হবে, একটা নিউক্লিওলাস হবে। আবার এই দুইটা এখানে গিয়ে যে দুইটা ক্রোমাটিন হবে, এখানে আবার একটা নতুন নিউক্লিয়ার মেমব্রেন আর একটা নিউক্লিওলাস হবে। সবশেষে মাঝখানে একটা কোষ প্রাচীর তৈরি হবে, যাকে বলে সাইটোকাইনেসিস। আমি সেই ছবিটা আঁকছি। এই দুইটা নতুন নিউক্লিয়ার মেমব্রেন, দুইটা নতুন নিউক্লিওলাস। ওই ক্রোমোজোম দুইটা এইখানে চলে গেছে, এখন চিকন সুতার মতো হয়ে গেছে, তাহলে এই দুইটা এখন ক্রোমাটিন হয়ে গেছে। আর এই ক্রোমোজোম দুইটা, এই যে দেখো, এই ক্রোমোজোম দুইটা এইখানে চলে আসছে কোষের উপরের দিকে, চিকন সুতার মতো ক্রোমাটিন হয়ে গেছে, ওকে ঘিরে এই নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাসটা তৈরি হয়েছে। এই ক্রোমোজোম দুইটা এই নিচে চলে আসছে, এই চলে আসলো, চিকন সুতার মতো হয়েছে, প্যাচ খুললেই তারা চিকন সুতার মতো হয়ে যাবে, নাম হবে ক্রোমাটিন। এই নিউক্লিয়ার মেমব্রেন আর এই নিউক্লিওলাসটা তৈরি হয়েছে। ক্রোমোজোমের বিভাজন আর নিউক্লিয়াসের বিভাজন, এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ক্রোমোজোমের বিভাজন আর নিউক্লিয়াসের বিভাজন, এটাকে বলে ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের যে বিভাজন, সেটাকে বলে সাইটোকাইনেসিস। আমি এতক্ষণ ধরে ক্রোমোজোম আর নিউক্লিয়াসের বিভাজন মানে ক্যারিওকাইনেসিস আলাপ করেছি। সাইটোকাইনেসিসটা আমি মিওসিস কোষ বিভাজন শেষ হয়ে যাওয়ার পরে আলাদাভাবে নোট করে দিব, এখানে আমি নোট দিব না। তাহলে দেখো, আমি যে কোষটা নিয়ে যাত্রা শুরু করেছিলাম, এই হচ্ছে আমার সেই কোষ, যার ভিতরে দুইটা ক্রোমাটিন ছিল। সেটাকে আলটিমেটলি এইভাবে করে ফেলতে পেরেছি কিনা? একটা কোষ থেকে দুইটা কোষ, নতুন কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান। দেখো, পেয়েছি না পাইনি? পাইছি? জি স্যার। মাইটোসিসের এই জন্য একটা নাম হচ্ছে সমীকরণিক বিভাজন। একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, নতুন কোষের ক্রোমোজোম আগের কোষের সমান থাকবে। পুরো প্রক্রিয়াটা আরেকবার দেখো। প্রোফেজ, প্রথমে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করবে, সরু ক্রোমাটিন গুলো পেঁচিয়ে খাটোয়ার মোটা ক্রোমোজোম হবে, প্রত্যেকটা ক্রোমোজোমের মাঝখান থেকে দুই ভাগে ভাগ হয়ে দুইটা করে ক্রোমাটিন তৈরি হবে।
প্রোমেটাফেজ। লাইনে থাকো, আমাকে পানি খেতে হবে। প্রোমেটাফেজ, একটা মাকু তৈরি হবে। মাকুর ভিতরে দুই রকমের সুতা থাকবে। ক্রোমোজোমাল সুতার মধ্যে যে ছিদ্র থাকবে, ক্রোমোজোম গুলো তার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর প্রোটিন দ্বারা ওই ছিদ্রের মধ্যে গিয়ে আটকে যাবে। মেটাফেজ, ক্রোমোজোমাল তন্তুগুলো বারবার টানাটানি করে বা সংকোচন প্রসারণ করে সবগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে মাকুর মাঝখানে নিয়ে আসবে। সেই প্রক্রিয়াকে বলে মেটাকাইনেসিস। ওই দশাটার নাম মেটাফেজ। মনে রাখতে হবে, এই মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলোকে সবচেয়ে বেশি খাটো আর মোটা দেখা যায়। পরের দশার নাম অ্যানাফেজ। প্রত্যেকটা ক্রোমোজোমাল তন্তু তার নিজ নিজ মেরুর দিকে সংকুচিত হতে থাকবে। সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম হয়ে যাবে। একটা ক্রোমোজোম এক মেরুর দিকে, আরেকটা আরেক মেরুর দিকে যাওয়া শুরু করবে। যাওয়ার সময় তাদেরকে দেখতে ভি, এল, জে বা আই এর মতো দেখাবে। সেন্ট্রোমিয়ারের উপর নির্ভর করবে কাকে কেমন দেখায়। টেলোফেজ, ক্রোমোজোম গুলো মেরুর কাছে পৌঁছে যাবে, মাকু বিলুপ্ত হয়ে যাবে। প্রত্যেকটা ক্রোমোজোম আবার প্যাঁচ খুলে চিকন ক্রোমাটিন হয়ে যাবে। কোষের দুই প্রান্তে যে ক্রোমাটিনের দুইটা গুচ্ছ তৈরি হবে, তাকে ঘিরে দুইটা নতুন নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস তৈরি হবে। সবশেষে কোষের মাঝখানে একটা নতুন কোষ প্রাচীর তৈরি হয়ে একটা থেকে দুইটা কোষ তৈরি হবে। বোঝা গেল না যায় নাই? জি স্যার, বোঝা গেছে। বোঝা গেছে। রেকর্ডটা ডাউনলোড করে বারবার দেখবা। নোট আমি পৌঁছানোর ব্যবস্থা করব। মিওসিস, এটা এমন একটা কোষ বিভাজন প্রক্রিয়া যার ফলে একটা কোষ থেকে, এবং সেই কোষটা হবে সবসময় ডিপ্লয়েড। ডিপ্লয়েড কোষ হচ্ছে এমন কোষ যার ভেতরে দুই সেট ক্রোমোজোম থাকবে। দুই সেট মানে হচ্ছে এক সেট ক্রোমোজোম আসবে বাবার কাছ থেকে, আর এক সেট ক্রোমোজোম আসবে মায়ের কাছ থেকে। এই এখানে এই ভাঁজ করাটা হচ্ছে মায়ের কাছ থেকে আসছে দুইটা, এই দুইটা হচ্ছে একটা সেট। আর সোজা যে দুইটা দেখতে পাচ্ছ, এই দুইটা মনে করি আসছে বাবার কাছ থেকে, এই দুইটা একটা সেট। এখানে দুই সেট ক্রোমোজোম আছে। ডিপ্লয়েড মানে প্রত্যেকটা কোষে দুই সেট ক্রোমোজোম থাকবে। এক সেট ক্রোমোজোম আসবে বাবার কাছ থেকে, আর এক সেট ক্রোমোজোম আসবে মায়ের কাছ থেকে। আমি এমনও আঁকতে পারতাম, এমনও ডিপ্লয়েড কোষ আছে যার মধ্যে মাত্র দুইটা ক্রোমোজোম আছে। একটা ক্রোমোজোম আসছে বাবার কাছ থেকে, আর একটা আসছে মায়ের কাছ থেকে। এটাও একটা ডিপ্লয়েড কোষ। এই কোষের মধ্যে বাবার কাছ থেকে যে একটা ক্রোমোজোম আসছে ওটাই একটা সেট, মায়ের কাছ থেকে যে আরেকটা ক্রোমোজোম আসছে ওটা আরেকটা সেট। সেটকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন এর মান একও হতে পারে, দুইও হতে পারে। যেমন এই কোষের ক্ষেত্রে এন এর মান 1, 2n = 2, তাহলে এন এর মান কত? 1। কিন্তু এই কোষের ক্ষেত্রে এন এর মান হচ্ছে 2, সেট = 2। এই একটা আর এই একটা, এই দুইটা মিলে এন। আবার এই একটা আর এই একটা, এইটা মিলে এন। তার মানে এন এর মান হচ্ছে 2, 2n মানে হচ্ছে 4। আবার এন এর মান 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, যা খুশি তাই হতে পারে। এন এর মান যা খুশি তাই হতে পারবে। সেই এন কে 2 দিয়ে গুণ করলেই 2n এর মান পাওয়া যাবে। এন মানে হচ্ছে যে কয়টা ক্রোমোজোম বাবার কাছ থেকে আসছে অথবা মায়ের কাছ থেকে আসছে। এন মানে হচ্ছে একটা সেট। মিওসিস হচ্ছে এমন কোষ বিভাজন প্রক্রিয়া যে ক্ষেত্রে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হবে, কিন্তু নতুন কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যাবে। কিভাবে? এই কোষটার মধ্যে একটা ক্রোমোজোম, এই কোষটার মধ্যে একটা ক্রোমোজোম, আবার এই কোষটার মধ্যে একটা ক্রোমোজোম, আবার এই কোষটার মধ্যে একটা ক্রোমোজোম। এই যে দেখো,
মায়ের ক্রোমোজোম ছিল একটা, হয়েছে দুইটা, বাবার ক্রোমোজোম ছিল একটা, হয়েছে দুইটা। ক্রোমোজোম একবার করে ডাবল হয়েছে, একটা থেকে দুইটা হয়েছে, দুইটা থেকে চারটা হয়েছে, কিন্তু নিউক্লিয়াস দুইবার ডাবল হয়েছে। ক্রোমোজোম হয়েছে একবার ডাবল, কিন্তু নিউক্লিয়াস দুইবার ডাবল হয়েছে। নিউক্লিয়াস প্রথমে একটা থেকে হয়েছে দুইটা, তারপরে দুইটা থেকে হচ্ছে চারটা। তাই মিওসিস হচ্ছে এমন কোষ বিভাজন প্রক্রিয়া, ক্রোমোজোম একবার ডাবল হয়, 2 থেকে 4 হয়, কিন্তু নিউক্লিয়াস দুইবার ডাবল হয়, 1 থেকে 4 হয়। 1 থেকে হয় 2, 2 থেকে হয় 4। তাহলে কি হয়, নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুইবার, কিন্তু ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার। তাই নতুন কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। এখানে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়েছে, প্রত্যেকটা কোষই হচ্ছে হ্যাপ্লয়েড বা এন। তাহলে মিওসিসের ফলে কি হয়, একটা ডিপ্লয়েড কোষ থেকে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, এবং প্রত্যেকটা নতুন কোষের ক্রোমোজোমের সংখ্যা আগের মাতৃকোষের চেয়ে অর্ধেক হয়ে যাবে। এটা তো স্বাভাবিক, 2n এর চেয়ে n তো অর্ধেক, এটা তো বোঝাই যায়। এই সম্পূর্ণ মিওসিস প্রক্রিয়া দুই ভাগে বিভক্ত। নিউক্লিয়াসের যখন একবার বিভাজন হয় সেটাকে বলে মিওসিস 1, নিউক্লিয়াসের যখন দ্বিতীয়বার বিভাজন হয় তখন তাকে বলে মিওসিস 2। অনেকে নিউক্লিয়াসের দুইবার বিভাজন বোঝে না। খেয়াল করো, এই একটা নিউক্লিয়াস, এই একবার ভাগ করে ফেললাম, একটা থেকে দুইটা হয়ে গেল, আবার একবার ভাগ করলাম, তাহলে দুইটা থেকে 4টা হয়ে গেল। তাহলে আমি নিউক্লিয়াসকে দুইবার ভাগ করলাম, এই একবার আড়াআড়ি, একবার লম্বালম্বি। এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ক্রোমোজোমের বিভাজনটা কি রকম, ক্রোমোজোম ছিল আমার দুইটা, এটা থেকে তৈরি করব আরো একটা, এই, তাহলে একটা থেকে দুইটা হয়ে গেল। আর এটা থেকে তৈরি করব আরো একটা, তাহলে এটা থেকে আরেকটা হলো। তার মানে ক্রোমোজোম এটা বিভাজিত হয়ে এটা তৈরি হলো, দুইটা হলো, এটা থেকে দুইটা হলো। তার মানে ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে দুইটা থেকে কয়টা হলো, 4টা স্যার। 4টা। এখন এই 4টাকে যদি আমি 4 ভাগ ভাগ করে দেই, তাহলে আমার প্রথম যে কোষটা তার মধ্যে ক্রোমোজোম ছিল দুইটা, এখন তো প্রত্যেক কোষে ক্রোমোজোম পেয়ে যাচ্ছে একটা করে, কারণ দুইটা থেকে 4টা বানায় যদি 4 ভাগ করে দেই তাহলে প্রত্যেকে তো একটাই পাবো। সেটাই ক্রোমোজোমের একবার ডাবল হলেও নিউক্লিয়াস যেহেতু দুইবার ডাবল হয়ে গেছে, তাই আমার ভাগে অর্ধেকের বেশি পড়বে না। এই জন্য মিওসিসের ফলে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই জন্য মিওসিসকে বলে হ্রাসমূলক বিভাজন। নিউক্লিয়াসের প্রথমবার যে ভাগ করি, নিউক্লিয়াস প্রথমবার বিভাজন করব, এটা হচ্ছে মিওসিস 1। দ্বিতীয়বার যে বিভাজন করবো এটা হচ্ছে মিওসিস 2। সম্পূর্ণ মিওসিস প্রক্রিয়াটা এরকম, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1 এর আন্ডারে আবার 4টা ধাপ, 2 এর আন্ডারেও 4টা ধাপ। কি কি, 1 এর আন্ডারে আছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। জায়গা নাই, এখানে নিচে লিখলাম। একই জিনিস মিওসিস 2 এর আন্ডারেও আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন বোঝার সুবিধার জন্য মিওসিস 1 এর আন্ডারে যারা আছে তাদের শেষে 1 দিয়ে দেবো, 2 এর শেষে 2 দিয়ে দিব। তার মানে প্রোফেজ 2 মানে এটা মিওসিস 2 এর আন্ডারের প্রোফেজ, মেটাফেজ 2 মানে মিওসিস 2 এর আন্ডারের প্রোফেজ। এইভাবে মিওসিস 1 এর আন্ডারও 4টা ধাপ, 2 এর আন্ডারও 4টা ধাপ। সবার প্রথমে আমরা শুরু করব মিওসিস 1। মিওসিস 1 এর আন্ডারে প্রোফেজ 1, কিন্তু এই প্রোফেজ 1 আবার 5টা ধাপে বিভক্ত। কয়টা, স্যার 5টা। ধাপগুলোর নাম এরকম,
লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, সম্পূর্ণটাই প্রোফেজ 1 এর ভেতরে। সবার প্রথমে আমি এই আইটেমগুলো পড়ব। আমি প্রথমে একটা কোষ নেই যেটা মাতৃকোষ। এটা হচ্ছে সেই মাতৃকোষ, এটা তার নিউক্লিয়াস। বেশি ক্রোমোজোম নিলে আঁকতে সমস্যা, 2টা ক্রোমোজোম নিলাম। এটাকে ক্রোমোজোম বলবো না, ক্রোমাটিন। একটা কথা তোমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা ডিপ্লয়েড কোষে 2 সেট ক্রোমোজোম থাকবে, যার 1 সেট আসবে বাবার কাছ থেকে, 1 সেট আসবে মায়ের কাছ থেকে। সেটা যেমন সত্য, বাবার যে কোনো একটা ক্রোমোজোমের মতো মায়েরও একটা ক্রোমোজোম থাকবে, এটাও সত্য। যেমন বাবার একটা ক্রোমোজোম যদি এরকমের আঁকো বড়, মায়েরও ওরকমের একটা বড় ক্রোমোজোম থাকবে। আমি যদি বাবার আরেকটা আঁকতাম ছোট, তাহলে মায়েরও একটা আঁকতে হবে ছোট। প্রত্যেকটা ডিপ্লয়েড কোষে বাবার যে কোনো একটা ক্রোমোজোমের মতো মায়েরও একটা ক্রোমোজোম থাকবে। ওই ক্রোমোজোম 2টা লম্বায়, চওড়ায়, তাদের সেন্ট্রোমিয়ারের অবস্থান সব দিক দিয়ে একই রকম হবে। ওই ক্রোমোজোম 2টাকে বলা হয় হোমোলগাস ক্রোমোজোম। হোমোলগাস ক্রোমোজোম হচ্ছে এমন 2টা ক্রোমোজোম যার একটা আসছে বাবার কাছ থেকে, একটা আসছে মায়ের কাছ থেকে, এবং এই ক্রোমোজোম 2টা দেখতে সব দিক দিয়ে একই রকম। আমি যদি বাবার একটা এরকম খাটো আঁকি, তাহলে মায়েরও একটা খাটো আঁকতে হবে। আবার আরেকটা যদি আরেকটু বড় আঁকি, তাহলে মায়েরও আবার একটা ওই রকমের আরেকটু বড় আঁকতে হবে। বাবার যে কোনো একটা যেরকম আঁকবা, মায়ের একটা ওইরকম আঁকতেই হবে, কারণ হোমোলগাস ছাড়া ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম থাকে না। এখন আমি যেহেতু চালাকি করে এমন একটা কোষ আঁকছি যার মধ্যে মাত্র 2টা ক্রোমোজোম আছে, বেশি আঁকি নাই, তাহলে আমার পরে আঁকতে গেলে কষ্ট হবে। তাহলে 2টা ক্রোমোজোমের একটা বাবার একটা মায়ের, তাহলে এই 2টাই হচ্ছে পরস্পরের হোমোলগাস। এটা যতটুকু এটাও ততটুকু। এইটা হচ্ছে আমার একটা মাতৃকোষ। হোমোলগাস ক্রোমোজোমটা বোঝানোর জন্য তোমাদের বললাম, কিন্তু এই হচ্ছে আমার মূল কোষ, যেটা নিয়ে আমি এখন কোষ বিভাজন শুরু করব। এটা হচ্ছে আমার মাতৃকোষ। 2টা ক্রোমোজোম আছে, একটা বাবার একটা মায়ের। ক্রোমোজোম বলবো না, ক্রোমাটিন। শুরু হয়ে গেল আমার প্রোফেজ 1 এর আন্ডারে লেপ্টোটিন। লেপ্টোটিন শুরু হয়ে গেল। কি হবে দেখো লেপ্টোটিন দশায়? ওরা এটা পড়ে ফেলেছে। যারা পড়ো নাই তারা খেয়াল করো, আর যারা পড়েছো তারাও খেয়াল করো, যাতে করে তোমার মনের মধ্যে গেঁথে যায়। সবার প্রথমে যেটা হবে, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করবে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করবে। তারপরে যেটা হবে, প্রত্যেকটা চিকন ক্রোমাটিন পেঁচিয়ে খাটো আর মোটা ক্রোমোজোমে পরিণত হবে। আমার যেহেতু 2টা ক্রোমোজোম, 2টা ক্রোমাটিন, একটা বাবার একটা মায়ের, আমি 2টাকে 2 রকম ভাবে দেখাতে চাই। এই একটাকে দেখালাম একদম সাদা, আর একটাকে দেখালাম কালার করে। এই মনে করো এটা বাবার, এটা মায়ের। আঁকার সময় একটু খেয়াল করে আঁকবা, আমি হয়তো এখানে একটু ভুল করছি। 2টা যেন একই সাইজের হয়, 2টার সেন্ট্রোমিয়ার যেন একই বরাবর থাকে। আমি যেমন এটা একটু এক সাইডে সরে গেছে, সেটা যেন না হয়। এই ঘটনাটা ঘটে। প্রত্যেকটা ক্রোমাটিন পেঁচিয়ে খাটো আর মোটা ক্রোমোজোমে পরিণত হয়। তারপরে এই ক্রোমোজোমের মধ্যে এক প্রকারের দানা ভেসে ওঠে। এই দানাকে বলে ক্রোমোমিয়ার দানা। ক্রোমোমিয়ার দানা, ক্রোমোমিয়ার দানা, ক্রোমোমিয়ার দানা। তাহলে এই ঘটনাটাই ঘটে লেপ্টোটিন দশায়, আর কিছু ঘটে না। চিকন ক্রোমাটিন গুলো পেঁচিয়ে খাটো আর মোটা ক্রোমোজোম হয়ে যায়, আর ক্রোমোজোমের মধ্যে ক্রোমোমিয়ার নামক দানাটা দৃশ্যমান হয়। তার পরের দশায় কি হয়? জাইগোটিন দশায় কি হয়? জাইগোটিন দশায় যেটা হয়, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি চলতেই থাকে। এই প্রোফেজের 5টা দশার প্রত্যেকটাতেই একই কথা বলবা,
যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি চলতে থাকে, কারণ প্রোফেজ জুড়েই এটা চলতে থাকে। এই নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি চলতে থাকে। জাইগোটিন দশায় যেটা হবে, এই যে দুইটা ক্রোমোজোম যারা একজন আরেকজনের হোমোলগাস, তারা এরকমের দূরে দূরে না থেকে একজনের পাশে আরেকজন চলে আসে এবং এরকমের সমান্তরাল ভাবে অবস্থান গ্রহণ করে। এই দেখতে বড়ই সুন্দর লাগে। যখন এরকমের জোড়া বাঁধে, দুইটা হোমোলগাস ক্রোমোজোম পাশাপাশি এসে জোড়া বাঁধে, তখন তাকে বলে বাইভ্যালেন্ট। এই বাইভ্যালেন্ট জিনিসটা সৃষ্টি হয় এই জাইগোটিন দশায়। এবং এই যে পাশাপাশি এসে জোড়া বাঁধলো, সেই প্রক্রিয়াটাকে বলে সাইন্যাপসিস। অর্থাৎ জাইগোটিন দশায় সাইন্যাপসিস প্রক্রিয়ায় হোমোলগাস ক্রোমোজোমগুলো পাশাপাশি এসে জোড়া বেঁধে বাইভ্যালেন্ট তৈরি করে। আবারও বলি, জাইগোটিন দশায় সাইন্যাপসিস প্রক্রিয়ায় হোমোলগাস ক্রোমোজোম দুটি পাশাপাশি এসে বাইভ্যালেন্ট তৈরি করে। জাইগোটিন দশায় এটাই হয়। এর পরের দশায় কি হয়, আমি যেহেতু জায়গা আছে উপরে ছবিটা আঁকি। এর পরের দশার নাম হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিন এই দশায় অনেকগুলো ঘটনা ঘটে। অনেকগুলো ঘটনা কি কি ঘটে? প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে তার বাহুর দুই পাশে এরকম চিরে দুই ভাগ হয়ে যায়। সেই ছবিটা মনে করো এরকম। প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত তার দুই পাশের বাহু এরকমের চিরে চিরে দুই ভাগ হয়ে যায়। বাবার ক্রোমোজোমটাও যায়, মায়ের ক্রোমোজোমটাও যায়, প্রত্যেকটা ক্রোমোজোম এইভাবে দুইটা করে ক্রোমাটিডে পরিণত হয়। আমরা জানি এক জোড়া হোমোলগাস ক্রোমোজোমকে বলে বাইভ্যালেন্ট। তাহলে এই মুহূর্তে বাইভ্যালেন্টের ভেতরে 4টা ক্রোমাটিড আছে। বাবার এই ক্রোমোজোমে 2টা ক্রোমাটিড, মায়ের এই ক্রোমোজোমে 2টা ক্রোমাটিড। প্যাকাইটিনের প্রথমে এই অবস্থা তৈরি হয়। এই অবস্থাকে বলে টেট্রাড। এক জোড়া হোমোলগাস ক্রোমোজোমে যখন 4টা ক্রোমাটিড তৈরি হয়, তখন তাকে বলে টেট্রাড। একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুইটাকে বলা হয় পরস্পরের সিস্টার ক্রোমাটিড। কিন্তু এক ক্রোমোজোম সাপেক্ষে আর এক ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। সিস্টার, CISTER, সিস্টার, আর নন সিস্টার, NONCISTER। এই দুইটা ক্রোমোজোম নিজেরা পরস্পরের মানে সিস্টার। এই দুইটা ক্রোমোজোম মানে ক্রোমাটিড নিজেরা পরস্পর সিস্টার, কিন্তু এইটার সাপেক্ষে এইটা নন সিস্টার। এই কথাটাও আমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, প্রত্যেকটা ক্রোমোজোমের 2টা করে ক্রোমাটিড, তারা নিজেরা সিস্টার, কিন্তু একটার সাপেক্ষে আরেকটা নন সিস্টার। এইভাবে বাইভ্যালেন্টের ভেতরে 4টা ক্রোমাটিড তৈরি হয়, যাকে বলা হয় টেট্রাড। টেট্রাড দশা তৈরি হয়। তারপরে কি হয়, এই যে সেন্ট্রোমিয়ার দুইটার মধ্যে বিকর্ষণ শক্তির উদ্ভব ঘটে, তাই তারা নিজেরা পরস্পরকে দূরে ঠেলতে থাকে। কিন্তু এই যে 2টা নন সিস্টার ক্রোমাটিড, বাবার এই ক্রোমাটিড আর মায়ের এই ক্রোমাটিড পরস্পরের মুখোমুখি আছে, ওদের মধ্যে বিভিন্ন জায়গায় আকর্ষণ শক্তির উদ্ভব ঘটে। তাহলে তারা ওই জায়গাগুলোতে একজন আরেকজনকে কাছে টানতে থাকে। কাছে টানলে এই দুইটা একদম পাশাপাশি চলে আসে। তখন সেই ছবিটা দেখতে এরকমের হয়। আমি এই পাশেই এঁকে দিলাম। যখন বাইভ্যালেন্টের এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুইটার মধ্যে বিকর্ষণ ঘটে, কিন্তু নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে আকর্ষণ ঘটে, তখন তাদের ছবিটা এরকম হয়। এই এই ইনশাআল্লাহ আমি অল্প জায়গার মধ্যে ছবিটা এঁকে তোমাদের দেখাই দিতে পারবো। এই এই ওইটা মনে করো বাবার ক্রোমোজোম, এটা মনে করো মায়ের ক্রোমোজোম। এই এই মায়ের ক্রোমোজোমটাকে কালো রং করে দিলাম। তাহলে কি ঘটনা ঘটছে দেখো। প্যাকাইটিনের দশায় এইটাও কিন্তু প্যাকাইটিন, এটা যেমন প্যাকাইটিন, এটাও প্যাকাইটিন।
এই যে দেখো, এই জায়গায় কিন্তু তারা আকর্ষণের কারণে পরস্পরকে স্পর্শ করছে, এখানেও স্পর্শ করছে, কিন্তু সেন্ট্রোমিয়ার দুইটা দেখো আগের চেয়ে কত দূরে চলে গেছে। এই যে যেখানে যেখানে স্পর্শ করে ওই জায়গা দেখতে ইংরেজি এক্স এর মতো লাগে, ওই জায়গাটাকে বলে কায়াজমা। কি বলে? chiasma, কায়াজমা। প্যাকাইটিন দশায় প্রথমে টেট্রাড তৈরি হয়, তারপরে কায়াজমা তৈরি হয়, তারপর আরো ঘটনা ঘটে। এই সেন্ট্রোমিয়ার দুইটা পরস্পরকে আরো দূরে টানতে থাকে, ঠেলতে থাকে, তখন এই কায়াজমার এখানে ছিঁড়ে যায়। যেহেতু এখানে জোড়া লাগানো আছে, এই দিকটা ধরে দুই দিকে টানা হচ্ছে, তাহলে এখানে ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাওয়ার সাথে সাথেই আবার একটা এনজাইম আছে লাইগেজ, ছেঁড়া জায়গাটাকে জোড়া লাগিয়ে দেয়। কিন্তু জোড়া লাগানোর সময় একটা ঘটনা ঘটে যায়, যেটা একটা পৃথিবীর বিস্ময়কর ঘটনা। এই নন সিস্টার ক্রোমাটিড দুইটার মধ্যে এক্সচেঞ্জ হয়, এই কালো অংশটুকু সাদার ওই দিকে চলে যায়, সাদাটা এই পাশে চলে আসে। সেই ঘটনাটাকে বলে ক্রসিং ওভার। সেই ছবিটা হচ্ছে এরকম, আমি ছবিটা এখানে আঁকতেছি। আসলে প্যাকাইটিন দশায় পরীক্ষার সময় তুমি শুধুমাত্র একটা ছবি আঁকতে পারবা, সেই ছবিটা এরকম। যেমন লেপটোটিনের ছবি এইটা, জাইগোটিনের ছবি এইটা, প্যাকাইটিনের ছবি হবে এইটা। এখন আমি যেটা আঁকছি, আর এই দুটো হচ্ছে বোঝানোর জন্য বলছি, এই ঘটনা ঘটে, তারপরে এই ঘটনা ঘটে, সবশেষে এই ছবি। ক্রসিং ওভারটা তোমাকে দেখাতে হবে। এই নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি চলতেই থাকবে, যতক্ষণ প্রোফেজ আছে ততক্ষণ ওটা চলতে থাকবে। এখন আমাকে দেখাতে হবে কায়াজমার ওখানে টানাটানির কারণে ছিঁড়ে গিয়ে যখন জোড়া লাগছে, তখন ক্রসিং ওভার ঘটেছে। সেই ছবিটা আমাকে প্রকাশ করতে হবে। কিভাবে প্রকাশ করব? দেখো আমি ছবিটা কিভাবে আঁকছি, একদম সোজা। এই আমার এই ক্রোমোজোমটা তো মায়ের ক্রোমোজোম, এটা কালো, কালো জগতের আলো। এখানে ছিল কায়াজমা, এইটুকুও কালো, এখানে কায়াজমা, এইটুকুও কালো, কিন্তু এইটুকু সাদা। কালোটুকু গেল কোথায়? ওই পাশে সাদার কাছে চলে গেছে। এখানকার কালোটুকু কোথায় গেল? এই পাশে সাদার কাছে চলে আসছে। তাহলে এখান থেকে কালো ওই পাশে গেছে, সাদা এই পাশে আসছে, ওই পাশের সাদা এই পাশে আসছে, এই কালো ওই পাশে চলে গেছে। এই ঘটনাটাকে বলা হয় ক্রসিং ওভার। এই ঘটনাটাই ঘটে প্যাকাইটিনের সবশেষে, হয়ে গেল প্যাকাইটিন। আমরা প্রোফেজ দশার শেষ প্রান্তে চলে আসছি। এখন যে দশাটা আমি আলোচনা করব তার নাম হচ্ছে ডায়াকাইনেসিস। এই পর্যন্ত ওরা পড়ে ফেলেছে। ডায়াকাইনেসিস দশায় কি ঘটে? আমার যদি আমি 10 মিনিট সময় বেশি পড়াই, তোমরা থাকতে পারবে না? জি স্যার। sir, class আছে। 10টায় ক্লাস আছে? জি স্যার। 10টায় ক্লাস থাকে? বাপরে বাপ, তোমরা পড়া করো কি? এত পড়া রাখো কোথায়? 10টায় সবসময় পড়ো, আশ্চর্যের বিষয়। আমি 9টায় টাইম দিচ্ছি, এতেই আমি নার্ভাস। 10টায় টাইম দিয়ে তোমরা পড়ো। আচ্ছা ঠিক আছে, যে থাকতে পারবে না সে রেকর্ড দেখে নিবা পরে। ডায়াকাইনেসিস দশায় যেটা ঘটে খেয়াল করো, এই যে এখানে গিট্টু লাগানো আছে, ক্রসিং ওভার হলে কি হবে? গিট্টু কিন্তু ঠিকই আছে, গিট্টু মানে কায়াজমা। এখন সেন্ট্রোমিয়ার দুইটা পরস্পরকে আরো দূরে ঠেলতে থাকে, আরো দূরে ঠেলতে থাকে। যত দূরে ঠেলবে এই কায়াজমা তখন আস্তে আস্তে বাহুর প্রান্তের দিকে চলে যাবে। কি রকম খেয়াল করো, এই যে এখানে জোড়া লাগানো আছে। এখন তুমি এই সেন্ট্রোমিয়ার মনে করো, এই দুইটা, এই কলমের ক্যাপ দুইটা সেন্ট্রোমিয়ার। এখন তুমি সেন্ট্রোমিয়ার ধরে যত টানতে থাকবে আস্তে 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 এই যে কায়াজমা বাহুর মাথার দিকে চলে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে না? এই যে জায়গাটা ক্রস, এই যে এইটা হচ্ছে কায়াজমা, ক্রস লাগানো জায়গাটা কায়াজমা। কায়াজমা আস্তে 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 বাহুর প্রান্তের দিকে চলে যায়। সেই ঘটনাটাকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। সেই ঘটনাটাই ঘটে এই ডায়াকাইনেসিস দশায়। আমি সেই ছবিটা আঁকছি। এই 10টায়ও ক্লাস, বাপরে বাপ।
রেগুলার 10টায় তোমাদের ক্লাস থাকে? হ্যালো, যাদের 10টায় ক্লাস ওরা কি আসো না চলে গেছো? স্যার অনেকজন লিভ নিয়েছে স্যার। যাদের 10টায় ক্লাস ওরা লিভ নিছে। 10টায় ক্লাস রেগুলার থাকে, আশ্চর্যের বিষয়। এই এখন কি হবে, আমাকে এমন ভাবে ছবিটা আঁকতে হবে, বুঝাইতে হবে যে কায়াজমা আগের চেয়ে বাহুর প্রান্তের দিকে চলে আসছে। সেটা আমি কিভাবে বোঝাবো? বোঝাবো এইভাবে যে এই যে কালো অংশটা, এই কালো অংশটাকে এমন ভাবে আঁকবো, আবার এই সাদা অংশটা এমন ভাবে আঁকবো। এই যে দেখো, এই সাদা অংশটা আগে শুধুমাত্র এই কায়াজমা ঠিক সামনে আছে, কিন্তু এখন এই পিছনের দিকেও চলে আসছে। এই এই তাহলে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে কায়াজমা আগে এই বরাবর ছিল, কিন্তু এখন কায়াজমাটা এখানে সরে আসছে। বুঝতে পারছো এই ছবিতে কি সেটা বোঝানো যায় নাকি যায় না? জি স্যার। হ্যাঁ, কায়াজমাটা ছিল আগে এই বরাবর, কালার চেঞ্জ যেখান থেকে হয়েছে ওইখানেই তো ক্রসিং ওভার হয়েছে, তাই না? যেখানে ক্রসিং ওভার হয়েছে ওখানেই তো কায়াজমা ছিল নাকি? এখান থেকে কালার চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে কালার চেঞ্জ হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে যে ক্রসিং ওভারটা এইটুকুর মধ্যে হয়েছে। তাহলে ক্রসিং ওভার যেখানে হয়েছে কায়াজমা আগে অবশ্যই এখানে ছিল, কিন্তু এখন তো কায়াজমা এখানে চলে আসছে, দেখাই যাচ্ছে। এইটুকু ক্রসিং ওভার হয়েছে, এইটুকু ক্রসিং ওভার হয়েছে, তাহলে যেখানে ক্রসিং ওভার হয়েছে সেই বরাবরই তো আগে কায়াজমা ছিল, কিন্তু এখন কোথায় গেছে কায়াজমা? এখন কায়াজমা বাহুর প্রান্তের দিকে চলে গেছে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে কায়াজমা বাহুর প্রান্তের দিকে চলে গেল, এই ঘটনাটাই ঘটে ডায়াকাইনেসিস দশায়, এবং এই ঘটনাটাকে বলা হয় টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ। টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ। কায়াজমা যে আস্তে আস্তে বাহুর প্রান্তের দিকে চলে যায়, সেন্ট্রোমিয়ার দুইটা আরো দূরে সরে যাওয়ার কারণে কায়াজমা যে আস্তে আস্তে বাহুর প্রান্তের দিকে সরে যায়, এটা তো ডিপ্লোটিন হবে। ডায়াকাইনেসিস হলো কেন? এটা ডিপ্লোটিন, সরি ডায়াকাইনেসিস লিখতে ভুলে। স্যার 4 নাম্বারটা এটা। হ্যাঁ, এটা ডিপ্লোটিন, সরি ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস না তো, এটা হচ্ছে ডিপ্লোটিন। ডায়াকাইনেসিস হচ্ছে এর পরের দশা। ডিপ্লোটিন, প্যাকাইটিনের পরের দশার নাম ডিপ্লোটিন। সেই দশায় এই জিনিসটা দেখা যায় যে কায়াজমা আস্তে আস্তে বাহুর প্রান্তের দিকে চলে যায়, যাকে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন বলে। এর পরের দশা হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস দশায় কি হয়? ডায়াকাইনেসিস দশায় যেটা হয়, এই যে আস্তে আস্তে টানতে টানতে গিট্টু দূরে সরায় ফেলতেছে, এক পর্যায়ে এই গিট্টু একদম খুলে যায়, অর্থাৎ কায়াজমাটা ছুটে যায়, তাহলে ক্রোমোজোম গুলো পরস্পর থেকে আলাদা হয়ে যায়। সেই দশাটাই হচ্ছে প্রোফেজ 1-এর সর্বশেষ দশা, যার নাম ডায়াকাইনেসিস। প্রথম প্রথম মনে হবে ওরে বাপরে বাপ, এত কিছু কি মনে রাখা সম্ভব? কিন্তু যখন তুমি শিখে ফেলবা, দেখো আমি কিন্তু সব একসাথে আস্তে আস্তে আসছি, আমি কিন্তু কোনো বইটই কিছুই দেখি নাই, আমার সামনে কিচ্ছু নাই, আর বইয়ের ছবির সাথে আমার ছবি মিলবেও না। তাহলে আমি কিভাবে একটার পর একটা ঘটনা ছবি আঁকতে পারছি এই কারণে, কারণ এই ঘটনাটা একটা কবিতার মতো, একটা ধারাবাহিক ঘটনা। তুমি যখন শিখে যাবা, তারপরে দেখবা ছবি অটোমেটিক্যালি কোনটার পরে কোনটা আসা উচিত তোমার মধ্যে একদম ওই কি বলা যায়, সিনেমার ছবির মতো একটার পর একটা তোমার মনের মধ্যে চলে আসবে, যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। ডায়াকাইনেসিস দশায় কি হবে? ক্রোমোজোম গুলো পরস্পর থেকে এরকমের আলাদা হয়ে যাবে। ছবিটা এত বড় দেখালে, মানে ক্রোমোজোমটা এত বড় দেখালে আবার আমি আঁকতে অত জায়গা নাই, ছোট করে আঁকতেছি। দেখো এই 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 উপরের ক্রোমোজোমটা এই, আর নিচের ক্রোমোজোমটা এই। কিন্তু ওখানে তো কায়াজমা ছিল, তাই একটুখানি একটু টাচ করে দেখাতে পারো যে এই, ওই যে দেখো ওখানে যে কায়াজমা ছিল সেটা আমরা একটু মনে করায় দিলাম, একেবারে ভুলে যাওয়ার কিছু নাই, ওই একটু স্পর্শ করে বুঝাই দিলাম যে একসময় আমি তোমার সাথে জোড়া লাগানো ছিলাম।
এখন আমি ছুটে আলাদা হয়ে গেছি। এই ক্রোমোজোমটা আসলে কালো, এটা কালো, কিন্তু তার মাথার এইটুকু সাদা, এই মাথার ওইটুকু সাদা, এইটুকু কালো, এইটুকু কালো। আর ওর এইখানে যে কালোটুকু ছিল সেটা এই পাশে চলে আসছে। এই ডায়াকাইনেসিসের ছবিটা এরকম, এই যে এই কালোটা এই নিচে, আর ওই উপরেরটা ওই উপরে। ওই যে দেখানো, বোঝা যাচ্ছে না যে তারা আলাদা হয়ে যাচ্ছে? কায়াজমাটাকে খুলে ফেলে ক্রোমোজোম দুইটা দুই মেরুর দিকে সরে আলাদা হয়ে যাচ্ছে, এটা কি ছবিতে বোঝানো যাচ্ছে না যাচ্ছে না? জি স্যার বোঝানো যাচ্ছে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত প্রোফেজ আছে। প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু একটু হলেও আছে। এই বরাবর এইখানে একটা প্রশ্ন করেছিল একটা মেয়ে, ও মনে হয় চলে গেছে। ও বলছে যে স্যার, ডায়াকাইনেসিস দশায় একটা কথা লেখা আছে যে ক্রোমোজোমের উপরে এত বেশি ম্যাট্রিক্স জমা হয় যে ক্রোমোজোমের যে দুইটা বাহু আলাদা করা যায় না। তার মানেটা হচ্ছে এই যে ক্রোমোজোম, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিড এত কাছাকাছি চলে আসে এবং তার উপরে একটা তরল পদার্থ এমন ভাবে জমা হয়, একটা ক্রোমোজোমে যে দুইটা ক্রোমাটিড আছে সেটা খুঁজে বের করাটাই কষ্ট হয়ে যায়। অর্থাৎ ছবিটা দেখতে এরকম হয়। ধরো এরকম, আমি বোঝানোর জন্য বলি, এই প্রত্যেকটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড, তাতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু ক্রোমাটিড দুইটা এত পাশাপাশি চলে আসে, এই ক্রোমোজোমে যে দুইটা ক্রোমাটিড সেপারেট করাটাই তোমার জন্য কষ্ট হয়ে যাবে। এই ঘটনাটাই এই ডায়াকাইনেসিস দশায় ঘটে। প্রত্যেকটা ক্রোমোজোমের ক্রোমাটিড এত কাছাকাছি চলে আসে, আর তার উপরে একটা ঘন তরল পদার্থ যাকে ম্যাট্রিক্স বলে সেটা এমন ভাবে এসে জমা হয়, একটা ক্রোমোজোমে যে দুইটা ক্রোমাটিড সেটা আলাদাভাবে চেনা কষ্ট হয়ে যায়। এই ঘটনাটাও ডায়াকাইনেসিসে ঘটে। ওই প্রশ্নটাই ওই মেয়েটা করেছিল, সম্ভবত সে এখন আর ক্লাসে নাই। আমি দেখলাম ক্লাসে এখন মাত্র আছে 15 জন, ক্লাসে জয়েন করছিল 30 জন বা আরো বেশি, হয়তো বা আমি 30 জন দেখে শুরু করছি, পরে হয়তো আরো জয়েন করছে। তাহলে আমি কি আশ্চর্য হয়ে যাচ্ছি, বাকি 15 জন বা আরো যারা ছিল তাদের সবারই এই 10টায় ক্লাস আছে? আমার তো মনে হয় অনেকে 10টা বেজে গেছে, তাহলে এখন আর পড়ার দরকার নাই, এই চিন্তা করেও অনেকে লিভ নিছে। তা নাহলে বাকি যারা লিভ নিছে তাদের সবার যে 10টায় ক্লাস আছে, আমার সেটা বিশ্বাস হয় না। সাইকোলজিটাই এমন, 1 ঘন্টার বেশি পড়বো না, স্যার পড়ায় পড়াক। কি আমার সাথে তোমরা একমত কিনা? তো দেখো, এই ডায়াকাইনেসিস ঘটনাটা ঘটার সাথে সাথে এই প্রোফেজ 1 দশাটা কিন্তু শেষ হয়ে গেল। আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না। আমি করতে পারি, কন্টিনিউ করতে চাচ্ছি না, এই কারণে চাচ্ছি না যে তাহলে আমি আর তোমাদের ধৈর্য আর খুঁজে পাবো না। যে পর্যন্ত পড়ালাম ধরে নিলাম যারা আজকে প্রথম অনলাইনে জয়েন করেছে, ওরা আজকেই প্রথম অনলাইনে জয়েন করেছে, ওরা নতুন কিছুই পড়লো না। আর যারা পুরাতন তারা পড়লো, আর ওরা রিভিউ করলো। একটা ক্লাস ওদের মিস যায় যাক, তা নাহলে আমি অ্যাডজাস্ট করতে পারবো না। আমার খেয়াল থাকলে আমি আগেই ক্লাস নিতাম। আজকে আর আমি কন্টিনিউ করবো না। আমি মিওসিস একের এক্সট্রা কোনো ক্লাস দিবেন? এক্সট্রা ক্লাস দেওয়ার চিন্তা করব, দেখি কি করা যায়। এক্সট্রা ক্লাস তো এখন আর লাগে না। কেন লাগে না? কারণ যে পর্যন্ত ওরা পড়ছে সেই পর্যন্ত আমিও তোমাদের পড়ায় ফেলছি। তোমাদের এখন লাগে শুধু নোট। নোট দিলে তোমরা ডায়াকাইনেসিস পর্যন্ত চলে আসতে পারো, বুঝতে পারছো? আর পরের দিন ক্লাসে, পরশুদিনের ক্লাসে, পরশুদিন না, রবি মঙ্গল বৃহস্পতি রবিবার, এই ডায়াকাইনেসিসের পর থেকে আমরা পড়বো। আমি নোটটা আগে দিয়ে দেই, তারপরে তোমরা যদি মনে হয় যে স্যাটিসফাইড না, বোঝার ঝামেলা আছে, ক্লাসের রেকর্ডটাও দেখো বারবার, নোটটাও পড়ো, নোটটা তোলো এবং পড়ো। যদি মনে হয় যে গ্যাপ আছে, তাহলে আমি তোমাদের দরকার বোধে কালকে রাতে আবার একটা এক্সট্রা ক্লাস দিব, বা রবিবারের আগে, শনিবার তো গ্যাপ আছে তোমাদের, রবিবার আবার এই ক্লাস আছে, তার আগে যদি লাগে আমি তোমাদের একটা এক্সট্রা ক্লাস দিয়ে দেবো। আর যারা আজকে নতুন অনলাইনে আসলো তারা ধরে নিলাম নতুন কিছু পড়ে নাই, তারা একটু মনক্ষুণ্ণ হলেও আমি সেটা মেনে নিলাম। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার